ম্যাচের ৭৪ মিনিট চলছে। মিউনিখের স্টেডিয়ামে ৪-০ গোলে এগিয়ে আছে জার্মানি। মাঠে প্রবেশ করবেন থমাস মুলার, উঠে যাচ্ছেন ওই সময় জামাল মুজিয়ালা। থমাস মুলার যখন টাচ লাইনের পাশে দাঁড়িয়ে মাঠের তখনও তিনি প্রবেশ করেন নাই, তখন তিনি পুরো গ্যালারিকে বলছেন জামাল মুজিয়ালার জন্য হাততালি বাজাতে। সাধারণত থমাস মুলার যখনই মাঠে নামেন অথবা মাঠ ছাড়েন, পুরো মিউনিখ গোটা জার্মানি তাকে দাঁড়িয়ে সম্মান জানায় এবং তার প্রতি একটা আলাদা ভালোবাসা জার্মানদের আছে, কারণ তিনি জার্মানির ফুটবলের কিংবদন্তি। কিন্তু ওই মুহূর্তটায় সম্ভবত থমাস মুলার নিজেও বুঝতে পেরেছেন এখন হাততালিটা কার বেশি প্রয়োজন। জামাল মুজিয়ালা তরুণ প্রজন্মের ফুটবলার, জার্মানির আগামী দিনের কাণ্ডারি, এবং জার্মানি এমন একটা ম্যাচ খেললো যেখানে জার্মানির তরুণরাই শেষ পর্যন্ত শিরোনাম কেড়ে নিলেন। জার্মানি ৫-১ গোলে হারালো স্কটল্যান্ডকে এবং রেকর্ড গড়া ম্যাচে জার্মানির আসল নায়করা আসলে তরুণরা, তবে বুড়োরাও থাকলেন। টনি ক্রুস একটা ম্যাজিকও দেখালেন এই ম্যাচে। আপনি যা দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, জার্মানস আর ব্যাক। জার্মানির 2014 সালের পরের সময়টা যাতা গেছে এবং এই ধরনের টুর্নামেন্টে বা বড় কোনো টুর্নামেন্টে জার্মানির এই রকম দাপুটে পারফরমেন্স আপনি শেষ কবে দেখেছেন মনে করাও বেশ কঠিন। ওই খারাপ সময়টা সম্ভবত জার্মানি পেছনে ফেলতে পারছে একটু একটু করে। অনেক বেশি সংশয় ছিল এই জার্মানি দলটাকে নিয়ে, তারা ইউরোতে কেমন করবে, ইউরোতে তারা আদৌ ভালো করবে কিনা। প্রথম ম্যাচে এমন জবাব জার্মানি দেবে সেটা কেই বা ভেবেছিল। আমরা জানতাম জার্মানি ভালো, কিন্তু জার্মানি এত ভালো সেটা বোধহয় কেউ আঁচ করতে পারে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্কটল্যান্ড জার্মানির মুখে তুলে দিয়েছে, আপনি বলতে পারেন যে স্কটল্যান্ড তারা হাই লাইন ডিফেন্ডিং করেছে যেটা জার্মানিকে অনেক বেশি সাহায্য করেছে, কিন্তু এই সব কিছু যদি আপনি একপাশে সরিয়ে রাখেন, তারপরও আপনি জানেন জার্মানির দাপটটা এই ম্যাচে কেমন ছিল। জার্মানি যে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই 3-0 গোলের লিড নিয়েছিল, এটা ইউরোর ইতিহাসে আর কোথাও কখনো ঘটে নাই। অর্থাৎ জার্মানির এমন দাপট তো আপনি দেখেনই নাই, আপনি আসলে কোনো দলের কাছ থেকেই এইরকম দাপট কমই দেখেছেন। এবং ইউরোর ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়টা হচ্ছে 5 গোলের ব্যবধানের জয়। সেই রেকর্ডটাই নাড়াচাড়া করছিল জার্মানি। যদিও শেষ পর্যন্ত একটা গোলের হতাশায় তাদেরকে খেতে হয়েছে, কিন্তু তাতে সম্ভবত জার্মানির তেমন কিছু যায় আসবে না। জার্মানি টুর্নামেন্টটা শুরু করলো চ্যাম্পিয়ন হওয়ার মতো পারফরমেন্স দিয়ে। নাম্বার 2, ক্রুজ কন্ট্রোল। এই কথা কতবার বলেছি, আবার বলতে হচ্ছে। আপনি টনি ক্রুজকে এই টুর্নামেন্টের পরে আর দেখবেন না। এই ম্যাচ দেখার পরে আপনার কাছে মনে হয়েছে টনি ক্রুজের বয়স হয়েছে? টনি ক্রুজের আসলেও বয়স হয় না, টনি ক্রুজের বয়স মাত্র 34, কিন্তু তারপরও তিনি বিদায় জানাতে উদ্গ্রীব হয়ে আছেন। কি এক পারফরমেন্স তিনি দিলেন। আপনি জানেন যে জার্মানি 2টা গোল শুরুতেই পেয়ে গিয়েছিল, কিন্তু ওই 2টো গোলেই টনি ক্রুজের কত বড় অবদান ছিল। ফার্স্ট গোলটায় তিনি একটা ডায়াগোনাল পাস দিলেন সেই জায়গায় ইয়োশুয়া কিমিখের কাছে। কিমিখের ওই পাস থেকে পরে ফ্লোরিয়ান ভার্টজ গোল করে জার্মানিকে স্বপ্নের লিডটা পাইয়ে দিলেন ম্যাচের একদম শুরুর দিকে। এরপরে জামাল মুজিয়ালা যে গোল করেছেন, ওই গোলের বিল্ড আপেও টনি ক্রুজের অবদান আছে। ফার্স্ট হাফে টনি ক্রুজ একটা ভুল পাসও দেন নাই। তিনি যখন বদলি হয়ে মাঠ ছেড়েছেন তার আগ পর্যন্ত পুরো ম্যাচে ক্রুজ একটা মাত্র মিস পাস দিয়েছেন, তাও আবার ম্যাচের 66 মিনিটের সময় মনে হয়। বোঝাই যাচ্ছে যে টনি ক্রুজ প্রথম ম্যাচে সেই রিয়াল মাদ্রিদের খেলাটাই টেনে এনেছেন। তাকে অবশ্য প্রেস করা হচ্ছিল। সবাই তো জানেন যে টনি ক্রুজকে আটকানো খুব বেশি প্রয়োজন, নইলে জার্মানিকে আটকানো যাবে না। জন ম্যাকগিনকে দিয়ে তাকে একটা প্রেস করে বা আটকে রাখার একটা পরিকল্পনা স্কটল্যান্ড এঁটেছিল ঠিকই, কিন্তু সেটা তাদের শেষ পর্যন্ত সফল হয় নাই। টনি ক্রুজকে তারা টার্গেট করছিল যেন তিনি একটু মাঝের দিকটায় চলে যান, খুব বেশি সাইডে না থাকতে পারেন এবং মিচেল স্টারের কাছাকাছি জায়গায় যেন তার থাকতে না হয়। এরকম একটা জায়গা থেকে টনি ক্রুজকে যখন ওই ফাঁদে ফেলা হলো, তখন তিনি একটা ডায়াগোনাল পাস ঠেললেন। তার কাছে সব রকম অপশন সব সময় বোধহয় প্রস্তুত থাকে। টনি ক্রুজ এই ম্যাচটা যেভাবে কন্ট্রোল করলেন এবং তার গোলে অবদান, এই সব কিছু আমাদেরকে বলছে জার্মানি এই টুর্নামেন্টে যতদূর যাবে আমরা আসলে টনি ক্রুজের কাছ থেকে এইরকম একটার পর একটা মারদাঙ্গা মাস্টার ক্লাস দেখতেই থাকবো। নাম্বার 3, জার্মানির সামার টাইম হ্যাপিনেস। চলুন আমরা ফিরে যাই 2006 সালে, যখন কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপের নতুন মিশন শুরু হয়েছিল জার্মানির। সেই প্রথম ম্যাচেও তারা 4-2 গোলে কোস্টারিকাকে হারিয়েছিল, কিন্তু জার্মানির হয়ে প্রথম গোলটা করেছিলেন ফিলিপ লাম।
তিনি গোলটা করেছিলেন বক্সের ঠিক ভেতরে ঢুকে। অ্যাঙ্গেলটা অবশ্য একটু আলাদা ছিল ফ্লোরিয়ান ভার্টজের তুলনায়, কিন্তু গোলটা তার ছিল দুর্দান্ত, যেমনটা ফ্লোরিয়ান ভার্টজেরও দুর্দান্ত গোল তিনি পেয়ে গেছেন। সেই সময় ফিলিপ লামের বয়স ছিল 23, আর এই জামাল মুজিয়ালা আর ফ্লোরিয়ান ভার্টজ এই দুজনের বয়স এখন 21। তার মানে লামের চেয়েও 2 বছর কম তাদের। লাম পরে গিয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন জার্মানিকে, ক্যাপ্টেন ছিলেন তিনি 2014 জার্মানি দলটার। এই জার্মানির এই বিল্ড আপ দেখলে আপনাকে হয় 2006 সালেই হয়তো ফেরত যেতে হবে। ওই সময় যেমন একটা তরুণ জার্মান টিমের কাছ থেকে আমরা ফ্রেশ ব্লাড দেখেছিলাম, দুর্দান্ত ফুটবল দেখেছিলাম, এই এখনকার নাগলসম্যানের জার্মানিও এই রকম একটা ভাইব দিচ্ছে। আপনি দেখুন জার্মানির এই টুর্নামেন্টটা বোধহয় এর চেয়ে ভালোভাবে শুরু হতে পারতো না। দুজন নাম্বার 10কে ইউলিয়ান নাগলসম্যান জায়গা করে দিয়েছিলেন, এবং ঠিক আপনি যদি 1 বছর আগেও ফিরে যান, সেই সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন ফ্লোরিয়ান ভার্টজ লেভারকুজেনের হয়ে একটু একটু করে ভালো করা শুরু করছিলেন, তখন জার্মানিতে একটা প্রশ্ন ছিল যে দুজন নাম্বার 10কে একসঙ্গে খেলানো হবে কি করে। সেই প্রশ্নের সমাধান নাগলসম্যান খুঁজে তো বের করেছেনই, এবং এমন প্রক্রিয়ায় করেছেন যেটা খুব বেশি ফলপ্রসূ। আপনি দেখুন ভার্টজ এবং একই সঙ্গে মুজিয়ালা এই দুজন নাভিশ্বাস তুলে ছেড়েছেন স্কটল্যান্ডের ডিফেন্ডারদের। স্কটল্যান্ড মাঠে নেমেছিল 5 জন ডিফেন্ডারদের নিয়ে, কিন্তু তারপরও ভার্টজ এবং একই সঙ্গে মুজিয়ালা, তাদের সঙ্গে গুন্দোগানও অবশ্য ছিলেন, তাদের যে পজিশনিং, তারা একবার মাঠের দুপাশ থেকে ভেতরে ঢোকেন, একবার হাফ স্পেস দিয়ে ঢোকেন, তাদেরকে আপনি কোনোভাবেই ট্র্যাক করতে পারবেন না। আপনি যদি খুব এলিট লেভেলের ডিফেন্ডার হন, তাহলে হয়তো আপনি একটা ফন্দি ফিকির এঁটে তাদেরকে আটকে দেওয়ার কাজ করতে পারবেন। কিন্তু জার্মানির এই দুই তরুণ ফুটবলার আসলে আমাদেরকে বা বাকি দলগুলোকে একটা অশনি সংকেত দিয়ে রেখেছেন যে তারা যখন বক্সের ভেতরে ঢোকেন অথবা বাইরে থাকেন, তাদেরকে ট্র্যাক করা যায় না। গুন্দোগান মুসিয়ালা ঢুকে গেলেন, ভার্টজ পেছন থেকে এসে গোল করলেন, এবং ফ্লোরিয়ান ভার্টজের ওই গোলে আসলে একটা রেকর্ডও হয়ে গেছে তার। ইউরোতে এত কম বয়সে কেউ কখনো গোল করতে পারেন নাই। 21 বছর 42 দিন বয়স ফ্লোরিয়ান ভার্টজের। দুর্দান্ত একটা মৌসুম লেভারকুজেনে কাটানোর পর ইউরোর খাল খাতাটাও শুরু হয়েছে ভার্টজের গোল দিয়েই। জামাল মুজিয়ালাও আছেন সেই জায়গায়, যিনি নাম্বার 10 জার্সিটা গায়ে চাপাতে চেয়েছিলেন লিওনেল মেসিকে দেখে। তার আরও একটা বড় টুর্নামেন্ট শুরু হলো নজর কেড়ে। গোল তো করেছেনই, গোল আসলে তিনি আরও বেশি পেতে পারতেন। প্রত্যেকটা আক্রমণে কিছু না কিছু অবদান জামাল মুজিয়ালার ছিল যতক্ষণ তিনি মাঠে ছিলেন। এবং এই মুহূর্তে জার্মানিতে গ্রীষ্মের সেই সুবাতাস আরও একবার 2006 সালের মতো করেই বইতে যেন শুরু করে দিয়েছে। নাম্বার 4, স্ট্রাইকার সমস্যা। কোথায় সমস্যা? একটা প্রশ্ন এই টুর্নামেন্টের আগেই আসলে ছিল, এখনও হয়তো সেটা আছে, যে জার্মানির কোনো আউট অ্যান্ড আউট নাম্বার 9 যেটা বাকি দলের সঙ্গে কম্পেয়ার করা যায় এই রকম বোধহয় নাই। সেই ম্যাচে কাই হাভার্টজকে দিয়ে একটা গোল পেয়ে গেল জার্মানি, এবং সেই গোলটা এলো একটা পেনাল্টি থেকে, যে পেনাল্টিটা গুন্দোগান নিজে আদায় করেছিলেন, এবং সেটা সম্ভবত পরিকল্পনা মাফিকই তুলে দেওয়া হয়েছিল কাই হাভার্টজের কাছে, কারণ তিনি যেহেতু স্ট্রাইকার, তার গোল পাওয়াটা দরকার। এবং আর্সেনালের ফরওয়ার্ড ইউরোর প্রথম ম্যাচে জার্মানির হয়ে যখন খেলতে নামলেন, তিনি গোল করে দিলেন। এরপরে গিয়ে নিকলাস ফুলক্রুগ যখন বদলি হয়ে নামলেন, তার 6 মিনিটের মাথায় তিনিও গোল পেলেন। আমরা বলছি যে জার্মানির এই দলটার স্ট্রাইকাররা গোল পাবেন কি পাবেন না, কিন্তু তাদের বদলি স্ট্রাইকারও মাঠে নেমে গোল পেয়ে যাচ্ছেন। উন্দাভ, যিনি বুন্দেসলিগায় দারুণ ফর্মে ছিলেন, তার এই ম্যাচে নামারই সুযোগ হয় নাই। এই হচ্ছে জার্মানি দলটার অবস্থায়। ডিফেন্ডাররা মোটামুটি সলিড ছিলেন, তবে একজন ডিফেন্ডার হয়তো সেই জায়গায় আলাদা করে নজর কেড়েছেন, তার নাম মিচেল স্টাড। স্টুটগার্টের এই লেফট ব্যাক 1 বছর আগেও আসলে জার্মানির দলের রাডারে ছিলেন না। স্টুটগার্টে তিনি যে দারুণ ফর্ম দেখিয়েছেন এবং ওই দলটা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে, তার ফলস্বরূপ তিনি পেয়ে গিয়েছিলেন জার্মানির দলের ডাক। এবং গেলবারের ইউরো যদি আপনার মনে থাকে, আপনি জানেন যে লিওনার্দো স্পিনাজ্জোলা দুর্দান্ত খেলেছিলেন, এবং একজন লেফট ব্যাকের একটা বড় ধরনের পারফরমেন্স ছিল ইতালির ইউরো জয়ের পেছনে। ট্যাকটিক্যালি বলছি, মিচেল স্টাড এই যে প্রথম ম্যাচে ইউরোর 2021টা যেখান থেকে শেষ হয়েছিল, 2024-এর শুরুটা সম্ভবত ওইখান থেকেই ট্যাকটিক্যালি করলেন। লেফট ব্যাক কখনো তিনি ইনভার্টেড হলেন, কখনো তিনি উইডথটাও কাজে লাগালেন, সব কিছু মিলিয়ে একটা দারুণ ম্যাচ তিনিও কাটিয়েছেন। নাম্বার 5, এরপরে জার্মানির কি? জার্মানির এরপরে আরও 2টো ম্যাচ আছে। হাঙ্গেরির সঙ্গে ম্যাচ তাদের 19 তারিখে, এবং ওই ম্যাচটা বাংলাদেশ টাইমিংয়ের জন্য দুর্দান্ত। ঠিক রাত 10টায় শুরু হয়ে যাবে। আপনার আর রাত জাগতে হবে না, যদিও পরের ম্যাচের জন্য আপনাকে রাত জাগতে হবে, যখন সুইজারল্যান্ডের সঙ্গে জার্মানি খেলবে। যদিও তার আগেই হাঙ্গেরিকে হারাতে পারলেই জার্মানির আসলে নকআউট পর্বটা নিশ্চিত হয়ে যাবে, যেটা নিশ্চিত হওয়া খুব বেশি জরুরিও বটে, কারণ আগের 2 বিশ্বকাপে এই দলটা
গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারে নাই। জুলিয়ান নাগেলসম্যান হয়তো এতক্ষণে অনেকখানি আত্মবিশ্বাস পেয়ে গেছেন। নাগেলসম্যানের টার্গেটটা থাকবে এই ধারাবাহিকতা বাকি টুর্নামেন্টে ধরে রাখা। তবে স্কটল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা যতখানি সহজ হয়েছে, স্কটল্যান্ড 10 জনের দলেও পরিণত হয়েছিল। প্রোটিয়াস যখন লাল কার্ড দেখেছেন, একটা পেনাল্টি কনসিড করেছেন এবং শুরু থেকে তারা আসলে কোনো তালই ধরতে পারে নাই এই ম্যাচের। পরের ম্যাচগুলো হয়তো ওই অর্থে অতখানি সহজ হবে না, কিন্তু জার্মানির এই তরুণ দলটা কেমন করে সেটা দেখার জন্য আপনি নিশ্চয়ই মুখিয়ে থাকবেন। আপনার রিমোট থাকবে নিশ্চয়ই টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.